২০০১ সাল আগস্ট মাসের ২৬ তারিখ এয়ার ট্রানজিট ফ্লাইট 236 একটা এয়ারবাস A330 টরন্টো থেকে লিসবন যাচ্ছে আটলান্টিকের উপর দিয়ে ৩০৬ জন যাত্রী। হুম। আর মাঝ আকাশেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, মানে এমন ঘটনা যা এভিয়েশন ইতিহাসে একদম গেঁথে থাকবে। ঠিক কি ঘটেছিল? ভাবুন একবার, মাঝ সমুদ্রে, মানে স্থলভাগ থেকে অনেক দূরে, প্লেনটার দুটো ইঞ্জিনই একসঙ্গে বন্ধ হয়ে গেল। দুটো ইঞ্জিনই? নি- দুটোই একসঙ্গে? হ্যাঁ, দুটোই। প্রায় ২০০ টনের একটা বিশাল প্লেন তখন ইঞ্জিন ছাড়াই উড়ছে। পাইলটদেরকে, মানে প্রায় ১২০ কিলোমিটারেরও বেশি পথ, ৬৫ নটিক্যাল মাইলের মতো, শুধু গ্লাইড করে পর্তুগালের আজুরেস দ্বীপপুঞ্জে নামতে হয়েছিল। অবিশ্বাস্য। আচ্ছা, আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আজ আমরা এই ফ্লাইট 236-এর ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখব। মানে কিভাবে এটা ঘটল, কেন ঘটল আর শেষ পর্যন্ত কি হলো। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো দেখুন, যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবেই। টরন্টো থেকে ঠিক সময়ে প্লেনটা আকাশে উড়ল। ককপিটেও ছিলেন অভিজ্ঞ লোক, ক্যাপ্টেন রবার্ট পিশে আর ফার্স্ট অফিসার ডার্ক ডে জাগার। হুম। প্রথম কয়েক ঘন্টা সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরেই ককপিটে কিছু অস্বাভাবিক সংকেত আসতে শুরু করল। অস্বাভাবিক সংকেত? ঠিক কিরকম? মূলত দুটো জিনিস। ওরা খেয়াল করল যে প্লেনের জ্বালানির পরিমাণে একটা গড়মিল দেখা যাচ্ছে, মানে যতটা থাকার কথা তার চেয়ে কম দেখাচ্ছে। ও। আর একই সাথে ডান দিকের যে ইঞ্জিনটা, সেটার তেলের চাপ একটু কম দেখাচ্ছে আর তাপমাত্রাটা একটু বেশি। অভিজ্ঞ পাইলটরা তারা নিশ্চয়ই এটা সিরিয়াসলি নিয়েছিলেন নাকি প্রথমে অন্য কিছু ভেবেছিলেন? আসলে প্রাথমিকভাবে ওরা ভেবেছিলেন এটা হয়তো কোনো সেন্সরের গণ্ডগোল, মানে ভুল রিডিং দিচ্ছে, অথবা হতে পারে ফিউয়েলের একটা সাধারণ ইমব্যালেন্স, যেটা মাঝে মাঝে হয় আর কি। আচ্ছা। আর এই ধারণা থেকে পরিস্থিতিটা ঠিক করার জন্য ওরা একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওর ফলো করলেন। সেটা কি? ওরা ডান দিকের উইং ট্যাঙ্ক থেকে ফিউয়েল বাম দিকের ট্যাঙ্কে পাঠাতে শুরু করলেন, মানে ব্যালেন্স করার জন্য। এটাকে বলে ক্রসফিড। কিন্তু হ্যাঁ, কিন্তু ওরা যেটা জানতেন না তা হলো ডান দিকের ইঞ্জিনের একটা ফিউয়েল পাইপে আসলে লিক ছিল। বলেন কি, তার মানে ওরা অজান্তেই লিক হওয়া পাইপ দিয়ে ফিউয়েল বাইরে ফেলে দিচ্ছিলেন? কিন্তু লিকটা হলো কিভাবে? এটা তো হওয়ার কথা না। এখানেই তো আসল কারণটা। পরে তদন্তে জানা গেল ফ্লাইটের কিছুদিন আগেই প্লেনটার মেইনটেনেন্স হয়েছিল। সেই সময় ডান দিকের ইঞ্জিনে একটা ভুল মাপের হাইড্রলিক পাম্প লাগানো হয়। ভুল পার্টস? হ্যাঁ, আর সেটার ফলে হাইড্রলিক লাইন আর ফিউয়েল লাইনের মধ্যে ঘষা লাগতে শুরু করে, আর তাতেই ফিউয়েল লাইনে একটা ফুটো তৈরি হয়ে যায়। এই ছোট্ট একটা ত্রুটি, সেটাই আস্তে আস্তে বড় আকার নিল। সর্বনাশ। আর তারপর যখন ওরা ফিউয়েল ট্রান্সফার শুরু করলেন, ব্যাস, ওই লিক দিয়ে হু হু করে, মানে প্রতি মিনিটে হাজার হাজার লিটার ফিউয়েল আটলান্টিকে পড়তে শুরু করলো। ভাবা যায় না, একটা ছোট ভুল আর তার কি সাংঘাতিক পরিণতি। এরপর পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে শুরু করল। স্থানীয় সময় তখন সকাল ৬টা বেজে ১৩ মিনিট, মানে ইউটিসি টাইম। ডান দিকের ইঞ্জিনটা ফিউয়েল শেষ হয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেল। সাথে সাথেই ক্যাপ্টেন নিশ্চয়ই... হ্যাঁ, ক্যাপ্টেন পিশের সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার করলেন আর প্লেনটাকে সবচেয়ে কাছের এয়ারপোর্ট, মানে অ্যাজোরেসের লার্জেস্ট এয়ারবেসের দিকে ঘুরিয়ে দিলেন। তখন তো একটা ইঞ্জিন চলছিল তাও। হ্যাঁ, কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য না। ডান ইঞ্জিন বন্ধ হওয়ার মাত্র ১৩ মিনিট পর, সকাল ৬টা ২৬ মিনিটে, বাম ইঞ্জিনটাও ফিউল শেষ হয়ে বন্ধ হয়ে গেল। দুটো ইঞ্জিনই বন্ধ, হুম, মাঝ সমুদ্রের উপর। একদম। প্লেনটা তখন সত্যি একটা বিশাল শব্দহীন গ্লাইডার। ২০০ টনের একটা প্লেন, ইঞ্জিন ছাড়া ভাসছে। নিচে শুধু মাইলের পর মাইল সমুদ্র। উফ, ককপিটের ভেতরের অবস্থা তখন কেমন ছিল ভাবতেও ভয় লাগছে। ইঞ্জিন বন্ধ মানে তো শুধু থ্রাস্ট নেই তা নয়, আরও অনেক সিস্টেম। ঠিক তাই। ইঞ্জিন বন্ধ মানে প্লেনের মেন পাওয়ার সাপ্লাই বন্ধ। শুধু একটা ছোট্ট এমার্জেন্সি টারবাইন, যেটাকে বলে র্যাম এয়ার টারবাইন বা র্যাট, সেটা ঘুরছিল বাতাসের চাপে। তা থেকে খুব সামান্য বিদ্যুৎ আসছিল। তার মানে কন্ট্রোলগুলো... হ্যাঁ, হাইড্রোলিক সিস্টেম, যেটা প্লেনকে কন্ট্রোল করার জন্য জরুরি, সেটাও খুব দুর্বল হয়ে পড়েছিল। ককপিটে তখন শুধু বাতাসের শো শো শব্দ, আর সামনে তখনও প্রায় ১২০ কিলোমিটার পথ বাকি। লাজেস এয়ারবেস তখনও অনেক দূরে। এই অসম্ভব পরিস্থিতিতে ক্যাপ্টেন পিশে আর ফার্স্ট অফিসার ডে জাগার কিভাবে সামলালেন?
এখানেই তো তাদের অসাধারণ দক্ষতা আর স্থিরতার পরিচয়। ক্যাপ্টেন পিশে কিন্তু একজন অভিজ্ঞ গ্লাইডার পাইলটও ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, সেই অভিজ্ঞতাটা এখানে দারুণ কাজে লেগেছিল। ওরা অবিশ্বাস্য ঠান্ডা মাথায় ওই সীমিত কন্ট্রোল নিয়েই প্লেনটাকে গ্লাইড করিয়ে নিয়ে যেতে লাগলেন। প্রতিটা মুহূর্ত ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। হিসেব রাখতে হচ্ছিল উচ্চতা আর দূরত্বের, মানে প্রতি মিনিটে কতটা নামছেন আর সেই গতিতে রানওয়ে পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা। শেষ পর্যন্ত কি তারা পেরেছিলেন? ল্যান্ডিংটা কেমন ছিল? হ্যাঁ, পেরেছিলেন। একদম শেষ মুহূর্তে যখন উচ্চতা প্রায় ফুরিয়ে আসছে, তখন ওরা রানওয়েটা দেখতে পান। তবে ল্যান্ডিংটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্পিডে করতে হয়েছিল। মানে? প্লেনটা বেশ জোরে রানওয়েতে আছড়ে পড়ে। 8টা টায়ার ফেটে যায়, ল্যান্ডিং গিয়ারেরও বেশ ক্ষতি হয়। কিন্তু ক্যাপ্টেন পিশে ঠিকই প্লেনটাকে রানওয়ের মধ্যেই রাখতে পেরেছিলেন। আর যাত্রীরা? এত বড় একটা ঘটনা, তাদের কি হলো? এটাই এই ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য, মানে অলৌকিক দিক বলতে পারেন। এমার্জেন্সি স্লাইড দিয়ে প্লেনের ৩০৬ জন যাত্রী আর ক্রু সবাইকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছিল। সবাই বেঁচে গিয়েছিলেন? সবাই। একজনও মারা যাননি। শুধু কয়েকজন যাত্রী আর ক্রু সামান্য আঘাত পেয়েছিলেন, চোট লেগেছিল আর কি। তাদের দ্রুত ফার্স্ট এড দেয়া হয়। আশ্চর্য। হ্যাঁ, পুরো ঘটনাটা যদি দেখি, রক্ষণাবেক্ষণের একটা ছোট্ট ভুল, তারপর ককপিটে পাওয়া তথ্যের ভুল ব্যাখ্যা, আর তার থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, সব মিলিয়ে প্রায় একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে এনেছিল। কিন্তু সেই সঙ্গেই একদম চরম বিপদের মুখে মানুষের দক্ষতা, সাহস আর ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর ক্ষমতার একটা অসাধারণ উদাহরণও তৈরি হল। সত্যি তাই। এই ঘটনাটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। একদিকে আধুনিক বিমানের উন্নত প্রযুক্তি, ভরসা, অন্যদিকে হিউম্যান ফ্যাক্টর, মানে মানুষের ভুল করার সম্ভাবনা, মানসিক চাপ, ডেটা ইন্টারপ্রেট করার ভুল। ঠিক। যখন প্রযুক্তি ফেল করে, তখন কি মানুষের দক্ষতাই শেষ কথা? একদম। এয়ার ট্রানজিট 260-র ঘটনাটা কিন্তু এয়ারক্রাফট সেফটি প্রসিডিওর নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করিয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয়, টেকনোলজি যতই এগিয়ে যাক না কেন, শেষ মুহূর্তে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার ট্রেনিং, তার অভিজ্ঞতা, এগুলোর গুরুত্ব আসলে অপরিসীম। তাহলে শেষ প্রশ্নটা বোধহয় এখানেই আসে। এই অভিজ্ঞতা থেকে আমরা ভবিষ্যতের জন্য কি শিখতে পারি? মানে প্রযুক্তি নির্ভরতা আর মানুষের দক্ষতার মধ্যে সঠিক ব্যালেন্সটা কোথায়? বিশেষ করে যখন পরিস্থিতি একদম অপ্রত্যাশিত দিকে মোড় নেয়। এটা নিয়ে বোধহয় আমাদের সবারই আরেকটু ভাবা দরকার, তাই না?